আজকের ভিডিওটিতে জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেতে জনসংখ্যা নীতি বলতে ঠিক কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। তো এখানেতে যেটা বলা হয়েছে দেখো যে এই যে জনসংখ্যা নীতি যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে পপুলেশন পলিসি। এটা কি? এটা হচ্ছে যে কোনো দেশ বা রাষ্ট্রে সরকার অথবা সরকার নিয়ন্ত্রিত সংস্থা দ্বারা গৃহীত সুচিন্তিত কর্মপরিকল্পনা, কৌশল এবং আইনগত ব্যবস্থা যার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি, জন্মহার, মৃত্যুহার, পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে নিয়ন্ত্রণ ও দিক নির্দেশনা প্রদান করা হয়। যাতে জনসংখ্যা এবং দেশের সম্পদের মধ্যে ভারসাম্য রক্ষা দ্বারা সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সুস্থায়ী উন্নয়ন সুনিশ্চিত করা যায়। তো যেকোনো দেশের ক্ষেত্রে বাড়তি জনসংখ্যা তার উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। আবার কোনো দেশেতে ধরো জনসংখ্যা যদি কম থাকে তাহলেও সেটা তার উন্নয়নের পথে একটি বাধা হয়ে দাঁড়ায়। তো যে কারণেতে এই জনসংখ্যার নীতি গ্রহণ করা হয় বিভিন্ন দেশেতে, যার মাধ্যমে এতে চেষ্টা করা হয় যে একটা সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে কৌশলগতভাবে মানে সুকৌশলেতে আইনগত ব্যবস্থার মাধ্যমেতে যাতে এই জনসংখ্যা বৃদ্ধি, জন্মহার, মৃত্যুহার, পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে একটা নিয়ন্ত্রণ থাকে। মানে কোনো কিছু যেন বেশি বেড়ে না যায়, আবার কোনোটা যেন কমে না যায়। প্রত্যেকটা এই যে ডেমোগ্রাফি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, সেই প্রত্যেকটা বিষয়ে যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং সেইটার জন্যেই এই পরিকল্পনাকে গ্রহণ করা হয়ে থাকে। এবং শুধু তাই নয়, এই পরিকল্পনা সেই দিক নির্দেশনাটাও কিন্তু করে। অর্থাৎ কিভাবে এই পরিকল্পনাগুলোতে যে সমস্ত কৌশলগুলোকে গ্রহণ করা হয়, যে সমস্ত পদ্ধতিগুলোকে গ্রহণ করা হয়, সেগুলো কিভাবে হচ্ছে একটা দেশের ক্ষেত্রে অ্যা মানে পরিকল্পনা মাফিক যদি বাস্তবায়িত কিভাবে করা হবে, তার যে পথ প্রদর্শনটা সেটাও করে। আর এর মূল যে উদ্দেশ্যটা হচ্ছে কি? যে যাতে জনসংখ্যা এবং দেশের যে সম্পদ আছে তার মধ্যে একটা ভারসাম্য রক্ষা হয়। যাতে দেশের সব মানুষরা যাতে সম্পদ ঠিকমতো ব্যবহার করতে পারে। এবং যদি এটা হয় তাহলে কি হবে? এই যে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে ব্যাপারটা, অর্থাৎ যে উন্নয়নের ধারাবাহিকতাটা সুস্থায়ী হবে, সাস্টেইনড হবে। অর্থাৎ বর্তমানে মানুষ তো একটা উন্নয়ন মানে উন্নত হবেই, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে এবং সেই যে উন্নয়নটা সেটা ধারাবাহিকভাবে ভবিষ্যৎ প্রজন্মের দিকেও যাতে চলতে পারে, ভবিষ্যৎ প্রজন্মও যাতে সেই উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সেদিকটাও এই পরিকল্পনার মধ্যে বা এই নীতির মধ্যে থাকে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই জনসংখ্যা যে নীতি যেটা, এই জনসংখ্যা নীতি একটি বিরাট বড় মাপের পরিকল্পনা, যেটাকে পরিকল্পনা মাফিক সুকৌশলেতে বিজ্ঞানসম্মতভাবে এবং বিভিন্ন আইনগতভাবে এই এই নীতিগুলোকে কোনো দেশেতে বাস্তবায়িত করা হয়ে থাকে। আর সোজা এক কথায় যদি বলা যায় যে এই জনসংখ্যার বৃদ্ধি, জন্মহার, মৃত্যুহার এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত কোনো দেশেতে যে সুচিন্তিত যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং তাকে বাস্তবায়িত করার জন্যে যে সমস্ত আ বিষয়গুলোকে গ্রহণ করা হয়, আ সেইগুলোকে একসঙ্গে বলা হয় হচ্ছে জনসংখ্যা নীতি বা পপুলেশন পলিসি। এবার দেখো এই যে জনসংখ্যার যে নীতি আছে, এই নীতির কিছু প্রকারভেদ আছে। তো সেগুলোকে আমাদের জানতে হবে। প্রথমেতে যে প্রকারটি আছে দেখো, এটা হচ্ছে যে প্রতিকূল বা সংকোচনমূলক নীতি। তো এটা কি দেখো এবং কোন দেশেতে এটা বাস্তবায়িত করা হয়, সেটা হচ্ছে দেখো যে সকল দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, মানে খুব দ্রুত হারে যে সকল দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সকল দেশেতে এই ধরনের নীতি গ্রহণ করা হয়। অর্থাৎ এই প্রতিকূল বা সংকোচনমূলক, অর্থাৎ জনসংখ্যা যেহেতু বেড়ে চলেছে তাকে সংকুচিত করতে হবে, কমাতে হবে। সেই জন্যে সেই মাফিক হচ্ছে এই জনসংখ্যার নীতিগুলোকে ঠিক করা হয়। এবং এর উদ্দেশ্যই হচ্ছে দেখো যে জন্মহার
কমানো এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ কারণ যেহেতু জন্মহার বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেইজন্য সবার আগে যেটা প্রধান উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে জন্মহারকে কমানো এবং তার সঙ্গে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ যাতে জন্মহারটা বেড়ে না যায়। এবং সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় দেখো এই নীতিতে? এটা হচ্ছে যে পরিবার পরিকল্পনা যে কর্মসূচি আছে তাকে আরো বেশি জোরদার করা হয়। গর্ভনিরোধক যে পদ্ধতি এবং উপকরণের সহজলভ্যতা, মানে যাতে যে কন্ট্রাসেপ্টিক যে সমস্ত পদ্ধতি যেগুলো রয়েছে, মানে গর্ভনিরোধক, তো সেটা যাতে দেশের মানুষ সহজে পেতে পারে তার ব্যবস্থা করা। আ এবং সবথেকে বড় কথা যে সেগুলো যাতে তারা তাদের নিজেদের জীবনেতে যাতে যারা ব্যবহার করে সেটাও লক্ষ্য রাখা। বিবাহের বয়স ন্যূনতম বয়স বেঁধে দেওয়া, কম বয়সে ছেলেমেয়েদেরকে বিশেষ করে মেয়েদের যাতে কম বয়সে বিয়ে না দেওয়া সেদিকটা দেখা এবং ছোট পরিবারের প্রচার চালানো, বড় পরিবারের জন্য নিরুৎসাহ। অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা যাতে বেড়ে না যায়। অর্থাৎ দম্পতিরা মানে ১ টা ২ টো সন্তান পর্যন্ত নিতে পারে। তারপরেতে যদি তাদের ৩ টে ৪ টে বা ৫ টা সন্তান তারা যদি নেয়, তাহলে সেটা আস্তে বৃহৎ পরিবারের দিকে যায়। এইজন্যে যাতে বৃহৎ পরিবার না হয়ে যায়, যাতে তাদের সন্তান-সন্ততির সংখ্যা যাতে নিয়ন্ত্রিত থাকে, সেই সংক্রান্ত প্রচার চালানো। এবং দেখো কোন দেশের ক্ষেত্রে এই মানে প্রতিকূলমূলক বা এই সংকোচনমূলক নীতি গ্রহণ করা হয়ে থাকে। অবশ্যই আমাদের দেশ ভারতবর্ষ আছে, তারপর চীন আছে, বাংলাদেশ আছে। এই ধরনের যে সমস্ত দেশ আছে, এই সমস্ত দেশের জনসংখ্যা হচ্ছে খুবই বেশি এবং উত্তরোত্তর বেড়ে চলেছে। যার কারণেতে আমাদের ভারতবর্ষ তার মধ্যে একটি। তো যে কারণেতে আমাদেরকে এই ধরনের যে সংকোচনমূলক যে পপুলেশন যে পলিসি আছে, এই ধরনের পলিসিগুলোকে আমাদের জনসংখ্যা নীতির মধ্যে আনা হয়। এরপরে দেখো আরো একটা টাইপ আছে, যেটাকে বলা হয় হচ্ছে অনুকূল বা সম্প্রসারণমূলক নীতি। এটা আগেরটার সম্পূর্ণ বিপরীত একটা নীতি। তো দেখো এখানেতে কি হয় দেখো যে সকল দেশের জনসংখ্যা কম বা জনসংখ্যা বৃদ্ধির হার ভীষণ কম, মানে ঋণাত্মক, মানে নেগেটিভ গ্রোথ রেট যে সমস্ত দেশেতে রয়েছে, সেই সকল দেশেতে হচ্ছে এই নীতি গৃহীত হয়। এবং এখানেতে যেটা করা হয় দেখো মেইনলি সেটা হচ্ছে যে জন্মহার বৃদ্ধি এবং অভিবাসনে উৎসাহ দেওয়া হয়। দেখো আগেরটার ক্ষেত্রে আমরা দেখলাম কি যে যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেইজন্য জন্মহারটাকে আরো বেশি কমানোর চেষ্টা করা হয়। আর এখানেতে দেখো যেটা দেখছি সম্প্রসারণমূলক নীতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই জন্মহারটাকে আরো বেশি বাড়ানোর চেষ্টা করা হয় যাতে দেশের জনসংখ্যা বাড়ে। কারণ আমি শুরুতে তোমাদের যেটা আমি বললাম যে যেকোনো দেশের ক্ষেত্রে অতিরিক্ত জনসংখ্যা যেরকম একটা সমস্যা, ঠিক তেমনই সেই দেশের ক্ষেত্রে কম জনসংখ্যাও একটা সমস্যা। বিশেষ করে যে সমস্ত দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যার থেকেও নিচে নেমে গিয়েছে। তো সেখানে তো যে কারণে দেখো হচ্ছে এই কম যে সমস্ত দেশের জনসংখ্যা সেখানেতে যাতে জনসংখ্যাটা আরো বৃদ্ধি পায়, সেইজন্যে দম্পতিদেরকে আরো উৎসাহ দেওয়া হয় যাতে তারা সন্তান যাতে নেয়। যাতে জন্মহারটা বৃদ্ধি পায়, দেশের জনসংখ্যা যাতে বাড়ে। আরেকটা আছে অভিবাসনের দিয়ে উৎসাহ দান করা হয় যাতে বিদেশ থেকে মানুষ সেই সমস্ত দেশেতে এসে বসবাস করে যাতে তাদের দেশের আ জনসংখ্যাটা বাড়ে। আর এক্ষেত্রে দেখো কি করা হয় দেখো যে এই যে শিশুদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা দেওয়া হয়। দম্পতিদের অধিক সন্তান মানে সন্তান নেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেয় সরকার। এবং আ সরকার ছুটিও দেয় বিভিন্ন সময়তে। বিশেষ করে এই যে মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, আবার শিশুদের বিনামূল্যে যত্ন, পরিষেবা এবং শিক্ষার ব্যবস্থা করা। মানে এডুকেশন সম্পূর্ণ ফ্রি, সরকারের থেকে সম্পূর্ণ ফ্রিতে এডুকেশনের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যক্ষেত্র বিভিন্ন পরিষেবা আছে যেগুলো ফ্রিতে দেওয়া হবে। যাতে মানুষ কি করে যাতে অধিক পরিমাণেতে সন্তান তারা নেয়ার জন্যে উৎসাহটা পায়। তো এইটা। তো দেখো এই যে জাপান আছে, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়ার মতন যে সমস্ত দেশ আছে, এই সমস্ত দেশের জনসংখ্যা খুবই কম। তো যে কারণেতে এই সমস্ত দেশের সরকার কি করছে, তাদের দেশের যে দম্পতি যারা রয়েছে, তাদেরকে উৎসাহ দেয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা অধিক পরিমাণেতে সন্তান নেয়। আর যে সন্তানরা দেশের কাজেতে, দেশের উন্নয়নেতে যাতে তারা যোগদান করতে পারে। এইটা একটা টাইপ গেল। আরেকটা ৩ নাম্বার একটা টাইপ আছে যেটাকে বলা হয় হচ্ছে গুণগত নীতি। এটা হচ্ছে দেখো এইখানেতে এই যে সরাসরিভাবে জনসংখ্যা বৃদ্ধি
আর হ্রাসের উপর জোর না দিয়ে জনসংখ্যার সামগ্রিক মান ও সক্ষমতা বৃদ্ধির দিকে জোর দেওয়া হয়। যেমন দেখো এই যে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি। আর অনেক উন্নয়নশীল দেশেতে এই পদ্ধতি গ্রহণ করা হয়। তো এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে জনসংখ্যার বৃদ্ধি এবং মানে জনসংখ্যারকে কমানো বা বাড়ানোর দিকে সেই অর্থে জোরটা না দিয়ে যে জনসংখ্যাটা আছে তার সামগ্রিক যে মান আছে সেই মানটাকে বৃদ্ধি করতে পলিসি গ্রহণ করা হয় এবং সেক্ষেত্রে দেখো যে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে জোর দেওয়া হয়। খাদ্য নিরাপত্তাকে সুনিশ্চিত করা হয়। যারা মানে যেটা আরকি আবার নারীর ক্ষমতায়নের দিকে নারীরা যাতে আরো বেশি পরিমাণেতে লেখাপড়া শিখতে পারে এবং সেই শিখে তারা যাতে কর্মজগতে প্রবেশ করতে পারে। তো নারীদের কর্মসংস্থানের ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হয় এবং সর্বোপরি দেখো সেই দেশের জনগণের মধ্যে দক্ষতা বা স্কিল কে বৃদ্ধি করার জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্যে পলিসি গ্রহণ করা হয়ে থাকে। তো এটা এক ধরনের পলিসি। তো মূলত হচ্ছে এই ৩ রকমের টাইপ আছে জনসংখ্যার যে নীতি হয় পপুলেশন পলিসি তার। এবারেতে দেখো এইটার প্রয়োজনীয়তা কি? কেন আমরা এই জনসংখ্যা নীতি গ্রহণ করব এবং তাকে কেন বাস্তবায়িত আমাদের করতে হবে? এটা কেন গুরুত্বপূর্ণ? তো ১ম এ আসি দেখো এই যে সম্পদের উপর থেকে চাপ কমানো। অর্থাৎ দেখো এই যে পৃথিবীর যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে যেমন জমি, জল, খনিজ, বনজ এবং অন্যান্য যে সমস্ত শক্তি সম্পদ যেগুলো রয়েছে তার যোগান কিন্তু সীমিত। আর এই জনসংখ্যা যদি দ্রুত গতিতে বৃদ্ধি পায় তাহলে এই সকল সম্পদের উপর অতিরিক্ত চাপ তৈরি করবে। যে কারণেতে এই সম্পদের যোগান কমে যাবে বা নিঃশেষ হয়ে যেতে পারে। অর্থাৎ কোনো দেশেতে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকে সেই প্রাকৃতিক সম্পদের অনুপাতে যদি জনসংখ্যা থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সেই প্রাকৃতিক সম্পদের থেকে যদি জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, তাহলে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে তার উপরেতে চাপ পড়ে। এবং অতিরিক্ত সম্পদের ব্যবহারের কারণেতে কি হবে? সেই দেশের সম্পদ আস্তে, আস্তে শেষ হতে থাকবে। তো যেটার কারণেতে এই পপুলেশনকে কন্ট্রোল করাটা খুব দরকার। আর যে কারণেতে এই পলিসিগুলোকে গ্রহণ করতে হবে। তারপরে তো দেখো রয়েছে পরিবেশের উপর চাপ। সম্পদের পরেতেই যেটা পড়বে সেটা হচ্ছে পরিবেশের উপরেতে চাপ পড়বে। অর্থাৎ এই যে অতিরিক্ত যে জনসংখ্যা তার চাপ পড়বে কোথায়? না এই পরিবেশে জল, ভূমি, বাতাস সবকিছুকে দূষিত করবে এবং গুণগত মানের অবনমন ঘটাবে। আর তার পাশাপাশি দেখো এই যে বন সংহার, ভূমিক্ষয়, জীবাশ্ম জ্বালানির দহন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন এমনকি জলবায়ুর পরিবর্তনও হতে থাকবে। আর এজন্য একটি সুনির্দিষ্ট জনসংখ্যার নীতি প্রয়োজন যাতে পরিবেশকে অক্ষত রাখা যায়। অর্থাৎ জনসংখ্যা যত বাড়বে তত কি হবে সম্পদ ব্যবহারের পরিমাণটা বাড়বে এবং যেটার কারণেতে কি হবে এই বিভিন্ন সম্পদগুলো বিশেষ করে প্রাকৃতিক সম্পদগুলোর উপরেতে চাপ পড়বে। যে চাপের কারণেতে সেগুলো দূষিত হতে থাকবে। তার গুণমান আস্তে, আস্তে কমে এই সম্পদগুলোর হচ্ছে মান অবনমন হবে। অর্থাৎ এখানে দেখো বায়ু দূষণের কথা বলা যায় যে কোনো দেশেতে যদি জনসংখ্যার পরিমাণ বাড়ে তো সেই জনসংখ্যা কি করবে? বেশি পরিমাণেতে যদি তারা গাড়ি ব্যবহার করে, বেশি পরিমাণেতে যদি তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে, তাহলে কি হবে? উত্তরোত্তর কি হবে? বায়ুমণ্ডলেতে বিভিন্ন গ্রিনহাউস যে গ্যাসগুলো হবে, সেই গ্রিনহাউস গ্যাসগুলো আস্তে, আস্তে বাড়তে থাকবে। যার কারণেতে দেখা যাবে যে বায়ু দূষণ আস্তে, আস্তে বাড়ছে এবং বায়ুর যে মান সেটা কমে যাবে, খারাপ হতে থাকবে যেটা সর্বোপরি আমাদের অ্যা বায়ুমণ্ডলের যে অবনমন আছে বা কোনো দেশের যে বায়ু রয়েছে সেই বায়ুর মানকে কমিয়ে দেবে অর্থাৎ বায়ু দূষণ ঘটাবে। তো এইটাই হচ্ছে ব্যাপার যে পরিবেশে মানে জনসংখ্যা যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে সম্পদগুলো সুষ্ঠুভাবে ব্যবহার হয়। সম্পদের উপরে সেই অর্থে চাপ পড়ে না। তার কোয়ালিটিটা বজায় থাকে। কিন্তু যদি জনসংখ্যা বেড়ে যেতে থাকে তাহলে সম্পদের উপরে চাপ পড়বে যেটা আস্তে, আস্তে পরিবেশের উপরে চলে আসবে প্রাকৃতিক সম্পদগুলোর মাধ্যমেতে এবং সর্বোপরি দেখা যাবে যে পরিবেশ দূষণ হবে, পরিবেশের গুণমান আস্তে, আস্তে কমবে এবং যেটা খুবই, খুবই একটা খারাপের দিকে আমাদের সভ্যতাকে নিয়ে যাবে। তো সেইজন্য যেকোনো দেশের জনসংখ্যা যদি বাড়তে থাকে তাহলে তাকে কন্ট্রোল করাটা খুব দরকার আছে। এরপরেতে দেখো আছে হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্রতা হ্রাস। অর্থাৎ এই জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রিত থাকলে মাথাপিছু আয় বাড়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ মাথাপিছু আয় যদি বাড়তে থাকে তাহলে আস্তে, আস্তে কি হবে? সেই দেশ আস্তে, আস্তে উন্নয়ন
বিকাশশীল দেশ থেকে আস্তে, আস্তে উন্নত দেশের দিকে পা বাড়াবে। তার সঙ্গে, সঙ্গে দেখো অতিরিক্ত কর্মসংস্থান তৈরি হবে। বেকারত্বের যে সমস্যা সেটা দেখা যায় জনবহুল দেশগুলোতে, সেই মানে সেই সমস্যাটা আস্তে, আস্তে কমে আসবে। সবাই যদি কাজ পায় আস্তে, আস্তে বা সমাজের বেশিরভাগ ছেলেমেয়েরা যদি কাজ করে ইনকাম করে, তাহলে আস্তে, আস্তে কি হবে দারিদ্রতা দূরীকরণ হবে। তো আর মানুষের যদি আয় বাড়ে তাহলে মানুষ তার যে বিনিয়োগটা বাড়বে, অর্থাৎ মানুষ যদি তার সংসার চালিয়ে সে যদি কিছু পরিমাণ সেভিংস করতে পারে টাকা-পয়সা, তাহলে সে কি করবে? তার সেই টাকাটাকে সে বিভিন্ন ক্ষেত্রেতে ইনভেস্ট করতে পারবে। যেটা সর্বোপরি একটা দেশের অর্থনীতির জন্যে খুবই দরকার। তো যে কারণেতে দেখো এই যে আ অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্রতার হ্রাসের জন্যেও দেশের জনসংখ্যাকে কন্ট্রোল রাখাটা খুব দরকার আছে। এরপরে দেখো জীবনযাত্রার মান উন্নয়ন। এক্ষেত্রেও জনসংখ্যার একটা বড় ভূমিকা রয়েছে। অর্থাৎ দেশের জনগণের জন্য এই খাদ্য, বস্ত্র, আশ্রয়, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল মানে যেগুলো আমাদের একদম বেসিক যে নিডস গুলো রয়েছে, প্রভৃতি এই যে মৌলিক যে চাহিদাগুলি পূরণের জন্য পর্যাপ্ত সম্পদ নিশ্চিত করতে জনসংখ্যা নীতি অপরিহার্য। তার কারণটাই হচ্ছে যে যদি জনসংখ্যা বেশি হতে থাকে, প্রয়োজনের থেকেও যদি বেশি হতে থাকে, তাহলে দেখা যাবে যে খাদ্যের অভাব দেখা দেবে, বস্ত্রের অভাব দেখা দেবে বা আশ্রয়স্থান বা স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়বে, শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়বে। হ্যাঁ? তো যে কারণেতে দেখা যাবে যে আমাদের যে বেসিক যে নিড গুলো যেগুলো রয়েছে সেগুলো আস্তে, আস্তে খারাপ হতে থাকবে। যে কারণে এদের দরকার মানে যেটা সর্বোপরি কি করবে আমাদের জীবনযাত্রার যে মান আছে, সেই মানকে আরো নিম্নতর করবে। যে কারণেতে জনসংখ্যার নিয়ন্ত্রণ থাকাটা খুব দরকার। যাতে সবাইকে এই পরিষেবাগুলো, এই চাহিদাগুলো যাতে সবাই পূরণ করতে পারে। আর বিশেষ করে দেখো এই যে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বাকি ক্ষেত্রসমূহেরও উন্নয়ন ঘটে। মানে কোন দেশেতে যত বেশি শিক্ষার মানটা বাড়বে, কোন দেশের মানে যত মানে মানব সম্পদ যেটা রয়েছে তারা যত বেশি শিক্ষিত হবে, তারা যত বেশি দক্ষতা সম্পন্ন হবে, সেই দক্ষতা, সেই শিক্ষা, সেই জ্ঞানটাকে কিন্তু দেশের কাজেই কিন্তু লাগবে। তো যে কারণে শিক্ষার মানটা থাকাটা কিন্তু খুব দরকার আছে। খুব ভালো মানের শিক্ষা থাকাটা দরকার আছে। আর স্বাস্থ্যটা একটা ব্যাপার আছে। কারণ মানুষের তো শরীর খারাপ করবেই এবং সেক্ষেত্রে যদি স্বাস্থ্য পরিষেবাটা ভালো থাকে, তাহলে কি হবে সে দ্রুততার সঙ্গে রোগমুক্তি তার ঘটবে। তো যে কারণেতে কি হবে? সেই সুস্বাস্থ্যের অধিকারী হবে আস্তে, আস্তে দেশের মানুষজন। তো যেটা সর্বোপরি মানব সম্পদের যে মানটা আছে, সেই মানটাকে আরো বাড়াবে। আর যেটা জীবনযাত্রার মানকেও আরো বেশি উন্নয়ন করবে। মানে তো যে কারণেতে হচ্ছে জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণে রাখাটা খুব দরকার আছে। বেড়ে গেলে খুব ক্ষতি, আবার কমে গেলেও খুব ক্ষতি। তাই একটা কাম্য জনসংখ্যাটা থাকাটা যেকোনো দেশের পক্ষে খুব দরকার। তারপর দেখো নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের একটা ব্যাপার আছে এখানেতে। অর্থাৎ এই পরিবার পরিকল্পনা, শিক্ষার প্রসার, বিশেষত নারী শিক্ষার প্রসারের মাধ্যমে নারীরা নিজেদের প্রজনন, স্বাস্থ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন। যা তাদের শিক্ষা গ্রহণ এবং কর্মজীবনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে। অর্থাৎ দেখো এই যে নারীদের ক্ষমতায়ন। কর্মক্ষেত্রে আরো বেশি, বেশি করে নারীদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। কিন্তু সমস্যাটা হয় কি দেখো যে, জনবহুল যে দেশগুলো হয়, সেই দেশেতে দেখা যাচ্ছে যে মানে পুরুষেরাই ঠিক মতন কাজ পাচ্ছে না। তো সেক্ষেত্রে নারীদের কোথা থেকে কাজে দেবে? তো যে কারণেতে সেই দেশের নারীরাও আস্তে, আস্তে পিছিয়ে পড়তে থাকে। বিশেষত কর্মক্ষেত্রতেও, শিক্ষাক্ষেত্রেতেও আস্তে, আস্তে পিছিয়ে পড়ে। আর যেটার কারণেতে কি হয়? নারীরা তাদের যে নিজস্ব যে বিভিন্ন যে বিষয় সম্পর্কে জানার নিজস্ব যেরকম দেখো তাদের যে এই যে প্রজনন সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে, তাদের নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে, এই যে পরিবার পরিকল্পনা সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে, তার কারণ নারীরাই সন্তানের জন্ম দেবে। তাই যে সমস্ত বিষয়গুলো সরাসরি নারীদের সঙ্গে সম্পর্কিত, সেই সমস্ত বিষয়তে একটা মানে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান তাদের থাকাটা খুব দরকার। আর এটা শিক্ষার মাধ্যমেই আসবে। তো যে কারণেতে এই নারী শিক্ষার প্রসারটা তখনই হবে যদি জনসংখ্যা নিয়ন্ত্রিত থাকে। তো যে কারণেতে হচ্ছে জনসংখ্যা যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে ছেলে এবং মেয়েরা সমানভাবেতে সেই শিক্ষার হার মানে শিক্ষিত হতে পারবে। আর সেই শিক্ষার মাধ্যমেতে নারীরা যদি তাদের এই নিজেদের প্রজনন, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কে একটা বিজ্ঞানভিত্তিক একটা সুপরিকল্পিত জ্ঞান তারা যদি লাভ করে, যেটা তাদের পরবর্তী জীবনেতে কাজে লাগবে এবং সর্বোপরি নারীরা শিক্ষিত হলে কর্মজীবনেতেও তারা হচ্ছে কাজের সুযোগ পাবে। তো যে কারণেতে এটা তখনই সম্ভব বেশি জনসংখ্যা হয়ে গেলে এই সমস্ত ব্যাপারটাই ঘেঁটে যাবে।
সমস্ত ব্যাপারটাই সম্পূর্ণ এলোমেলো হয়ে যাবে। যে কারণেতে কেউই ঠিকঠাকভাবে শিক্ষিত হতে পারবে না। ছেলে-মেয়ে কেউই সেইভাবে শিক্ষিত হতে পারবে না। আর তারপরেরগুলো তো মানে এই কর্মজীবনে প্রবেশ করার কথা তো আমি ছেড়েই দিলাম। তো যে কারণেতেই কিন্তু এই আ নারীরাও যাতে হচ্ছে ছেলেদের সঙ্গে মানে পুরুষের সঙ্গে সমানভাবে কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে। তাদের কর্মসংস্থান, তাদের ক্ষমতায়নের দিকটা তখনই সম্ভব যদি সেই দেশের নারী-পুরুষের অনুপাত ঠিক থাকে এবং সর্বোপরি জনসংখ্যা যদি নিয়ন্ত্রিত থাকে। আর এটার ক্ষেত্রে আরো একটা বিষয় দেখো এখানে রয়েছে এই যে বাল্যবিবাহ রদ এবং বিবাহের বয়স সরকার দ্বারা স্থির করার মাধ্যমেতেও ওই নারী জাতির সামগ্রিক উন্নয়নে সহায়ক হয়। অর্থাৎ এই জনসংখ্যার যে নীতিগুলো হয় সেই নীতির মধ্যে যাতে মেয়েদেরকে কম বয়সে যাতে বিবাহ না দেওয়া হয়, তাদের বিবাহর বয়স যেটা সেটাকে একদম সরকার দ্বারা আইনগতভাবে সেটাকে ফিক্সড করে দেওয়া। যাতে ওর থেকে কম বয়সেতে আ মেয়েদেরকে যাতে বিবাহ না দেওয়া হয়। এবং কেউ যদি দেয় তাহলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থাও নেওয়ার মানে যাতে পথ যাতে খোলা থাকে। তো এরকমভাবেই কিন্তু এই পরিকল্পনাটাকে করাটা দরকার আছে। যাতে সর্বোপরি এই দেশের জনসংখ্যাটা নিয়ন্ত্রিত থাকে এবং মানব সম্পদের উন্নয়নটা যাতে ঠিকঠাকভাবে হয়। এবার দেখো জনসংখ্যার আরেকটা যেটা প্রয়োজনীয়তা আছে যে জনসংখ্যার যে কাঠামো সেটাকে সঠিক রাখা। অর্থাৎ দেখো এই যে উন্নত দেশে জন্মহার অতিরিক্ত কমে যাওয়া ও গড় আয়ু বেড়ে যাওয়ার জন্য বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় চাপ সৃষ্টি করে। আর এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা মানে জনসংখ্যা নীতি এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে মানে দরকার হয়। আর দেখো যেখানেতে এই যেটা আমি বললাম যে ধরো কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যার থেকেও কমে যাচ্ছে। মানে নেগেটিভ গ্রোথ রেট এতটাই কম যে জন্মহার অনেকটা কমে গেছে। তো সেখানেতে কি হবে যেহেতু শিশু নতুন করে জন্মাচ্ছে না বা জন্মালেও সেটা পরিমাণেতে কম জন্মাচ্ছে, তখন কি হবে সমাজেতে বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে যাবে। আর যেটা সেই দেশের ক্ষেত্রে মানে ডিপেন্ডেন্ট জনসংখ্যার পরিমাণটাকে আরো বাড়িয়ে দেবে। যেটা সমাজ এবং অর্থনীতির উপর এতে চাপ সৃষ্টি করবে। যে কারণেতে একটা সুপরিকল্পিত জনসংখ্যা নীতিটা থাকাটা এখানে খুব দরকার। যাতে এই ব্যাপারটার মধ্যে মানে খুব বেশি বৃদ্ধ মানুষ যাতে বেড়ে না যায়, আবার জনসংখ্যাও যাতে খুব বেশি বেড়ে না যায়। তো যে কারণেতে এই নীতিগুলো দরকার আছে। এবার দেখো আরেকটা যেটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে নগরায়ন ও পরিকাঠামোগত উন্নয়ন। অর্থাৎ এই যে উপযুক্ত জনসংখ্যা নীতি, দ্রুত নগরায়ন এবং নগরের প্রয়োজনীয় নাগরিক পরিকাঠামো যথা আবাসন, ব্যবসা-বাণিজ্য, পরিবহন, স্যানিটেশন ও অন্যান্য নাগরিক পরিকাঠামো মানে উন্নয়ন ত্বরান্বিত করে। অর্থাৎ কোন দেশের যে শহর বা নগর যেগুলো থাকে তার যে সমস্ত সিভিক যে অ্যামেনিটিস গুলো যেগুলো হয় সেগুলো যদি সেই শহর বা নগরের যদি জনসংখ্যা নিয়ন্ত্রিত থাকে, তাহলে সবাই সেই সুযোগ সুবিধাগুলোকে পায়। কিন্তু যদি সেই শহর বা নগরের জনসংখ্যা যদি বেড়ে যায়, অর্থাৎ দেখা যায় যে মানে অনেক দেশেতে দেখা যায় আমাদের ভারতবর্ষেতেও দেখা যায় যে আমাদের ভারতের যে সমস্ত শহরগুলো আছে, আ সেই শহরেতে মানে কাজ করার জন্যে গ্রামাঞ্চল থেকে বা ছোট শহর থেকে প্রচুর মানুষ আসে এবং তারা সেখানেতে থেকেই কাজকর্ম করে। যে কারণে নগরের উপরেতে বিশাল প্রেশার পড়ে যায় এবং যার ফলেতে কি হয় এই যে নাগরিক যে পরিকাঠামো সেই পরিকাঠামোটা বিধ্বস্ত হয়ে পড়ে। তো যে কারণেতে যদি দেখা যায় যে এইটা না হয়, অর্থাৎ এটা তখনই হবে না যদি জনসংখ্যা নিয়ন্ত্রিত থাকে। তো নিয়ন্ত্রিত থাকলে সবাই যদি কাজকর্ম ঠিকঠাকভাবে করে তাহলে তারা তাদের নিজেদের আ জায়গাতেই থেকে কাজকর্ম করবে। তো যে কারণে দেখা যায় যে সেই সময় যদি সেইটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই যে উপযুক্ত জনসংখ্যা নীতি যদি থাকে, যেটার মাধ্যমে জনসংখ্যাটা নিয়ন্ত্রিত যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে নগরায়ন এবং নগরের যে প্রয়োজনীয় যে নাগরিক যে পরিকাঠামো আছে, সেগুলো আরো বেশি উন্নত হয়। তার উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে সাহায্য করে। তো এইগুলো হচ্ছে আম জনসংখ্যা নীতির যে প্রয়োজনীয়তা সেটা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।